এবার পাকিস্তানের বিপক্ষে আরো এক বিস্ফোরক পদক্ষেপ নিল ভারত। পাকিস্তান হাই কমিশনের সঙ্গে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অফিসারকে 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিলেন ডক্টর জয়শঙ্কর। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, ওই ব্যক্তি এসপিওনেজ অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, অর্থাৎ গুপ্তচর বৃত্তি করেছেন। অপারেশন সিন্দুর যখন চলেছে তখন ভারতীয় সেনার একাধিক সিক্রেট ডকুমেন্ট জোগাড় করে তা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা সেই ব্যক্তি করেছেন এবং তদন্তে সেই ব্যক্তি দোষী প্রমাণিত হয়েছে। দেখুন, এই ধরনের হাই কমিশনার পদমর্যাদা ব্যক্তিকে দুম করে অ্যারেস্ট করা যায় না। নিয়ম হলো তাকে দেশ ছাড়তে হবে এবং যেই দেশের জিনিস সেই দেশে তাকে ডেলিভার করে দিতে হবে। তদন্তে কি জানা গেছে, দেখুন এই পুরো বিষয়টা পাঞ্জাব পুলিশ ইনভেস্টিগেট করে। সেই পাঞ্জাব পুলিশ যখন ইনভেস্টিগেশন করছিল তখন দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই দুজন ব্যক্তিকে গ্রেফতার করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন দেখা যায় ওই দুই ব্যক্তি পাকিস্তান যে হাই কমিশন আছে সেই হাই কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অফিসার, তার অধীনে কর্মরত এবং তারা দিনের পর দিন বিভিন্ন অপারেশনাল সিক্রেট পাকিস্তানের ওই হাই কমিশনারকে সাপ্লাই করছিলেন এবং ওই পাকিস্তান হাই কমিশনারের সেই ব্যক্তি অফিসার তারা পাকিস্তানকে এই ধরনের সিক্রেট গুলো সাপ্লাই করছেন। বলে না কুকুরের লেজ সোজা হয় না, এই পাকিস্তানকে দেখলে সত্যি সেটাই মনে হয়। যুদ্ধ করার ক্ষমতা তো নেই, পিছন থেকে ছুরি মারার একটা চেষ্টা। তারা ভারতের ইন্টারনাল সিক্রেটকে নেওয়ার চেষ্টা করেছে এবং তারা এর জন্য হাই কমিশনের সঙ্গে জড়িত অফিসারকে ব্যবহার করছে। এর থেকে লজ্জাজনক ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড বিশ্বাস করুন আর হতে পারে না। এক একটা দেশের হাই কমিশনার এবং হাই কমিশনাররা সে দেশের হয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাই কমিশনারের কাজটা কি? তাদের কাজ হলো কূটনৈতিক আলাপ আলোচনা করা। পাকিস্তান যে নির্দেশ দেবে হাই কমিশনকে, সেই হাই কমিশনার কি করবেন, ভারতের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করবে এবং দুই দেশের মধ্যে অ্যাজ এ লিয়াজো হিসাবে কাজ করবে, লিয়াজিং অফিসার হিসাবে কাজ করবে, অর্থাৎ দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে। কিন্তু একজন হাই কমিশনের সঙ্গে জড়িত ব্যক্তি যদি অপর দেশের ইন্টারনাল সিক্রেটকে যুদ্ধের সময় ব্যবহার করার জন্য পাকিস্তানের হাতে তুলে দেয় তাহলে সেটা কিন্তু অত্যন্ত গর্হিত কাজ, অপরাধমূলক কাজ এবং সেই অপরাধ এখানে পাকিস্তানের হাই কমিশনার ওই ব্যক্তি করেছেন তা ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং এক্ষেত্রে প্রমাণ দেওয়া হয়েছে। এখানে পাঞ্জাব পুলিশ ইনভেস্টিগেট করেছেন এবং এই ইনভেস্টিগেশন যখন করা হয়েছে তখন একাধিক গুরুত্বপূর্ণ নথি সামনে এসছে এবং সেই নথিগুলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে পাঠানো হয়, বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয় এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় পুরো বিষয়গুলো এবং বলা হয় 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে দেশ ছাড়তে হবে। কালকে ডোনাল্ড ট্রাম্প সৌদিতে গিয়ে একটি কমেন্ট করেছেন। এই পুরো প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথাটা বলছি, তারপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো। ডোনাল্ড ট্রাম্প কালকে কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেটস নট ট্রেড নিউক্লিয়ার মিসাইল, লেটস হ্যাভ ডিনার টুগেদার। পাকিস্তান এবং ভারতবর্ষের যে লিডাররা আছে তারা নাকি বিউটিফুল, তারা তাদের দেশের মতোই বিউটিফুল, তারা গুড, তারা স্মার্ট এবং তারা পাওয়ারফুল লিডার্স। ডোনাল্ড ট্রাম্প কি এক্ষেত্রে মুড়ি এবং মুরকি এক করে ফেললেন? প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে অলরেডি উঠতে শুরু করলো। কারণ যারা এই রকম হাই কমিশনের অফিসারকে কাজে লাগিয়ে গুপ্তচর বৃত্তি করায় তারা আসলে ভারতবর্ষের সমান হবে সেটা ভাবতে একটু অবাক লাগে। আর ভারতবর্ষের গণতান্ত্রিক উপায়ে কিন্তু ভোটদান হয়, গণতান্ত্রিক শাসক আমরা বেছে নিই। সে শাসক ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু পুরো প্রক্রিয়াটা কিন্তু ইলেকশন কমিশনের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। কিন্তু পাকিস্তানের প্রাইম মিনিস্টার কিন্তু গণতান্ত্রিক উপায়ে ভোটে জিতে আসেননি। পাকিস্তানের প্রাইম মিনিস্টার হলো আর্মির বসিয়ে দেওয়া একজন পাপেট। আসলে দেশটির কন্ট্রোল থাকে আসিম মুনিরের হাতে, পাকিস্তানের সেনাপ্রধানের হাতে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে কথাবার্তাগুলো বলছেন তা নিঃসন্দেহে উদ্বেগজনক কথাবার্তা। কারণ এই ব্যক্তি কিছুদিন আগে বলেছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে 1000 বছরের কাশ্মীরকে নিয়ে লড়াই, কাশ্মীরকে নিয়ে যুদ্ধ। যে দেশের স্বাধীনতা 100 বছর হলো না এখনো, সেই দেশের কাশ্মীরকে নিয়ে 1000 বছরের লড়াই কিভাবে থাকবে সেটাই একটা বড় প্রশ্ন। কারণ ভারত এবং পাকিস্তান 1000 বছর আগে তো সৃষ্টি হয়নি। জানি না উনি কি বেসিসে এই কথাগুলো বলছেন এবং তিনি এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে বলছেন লেটস হ্যাভ ডিনার টুগেদার, একসাথে চলুন ডিনার ফিনার করি। এই ধরনের পাগলের প্রলাপ তিনি করেছেন, জানিয়ে ভারতের একাধিক মিডিয়া খুব ক্ষুব্ধ এবং একাধিক জায়গায় একাধিক স্টেটমেন্টও তারা এই বিষয়ে দিচ্ছেন। পুরো বিষয়টাকে লঘু করে দেখানোর একটা চেষ্টা ওয়েস্টার্ন মিডিয়া করছে।
তারা প্রথমে কি করলেন, তারা এই যে 26 জনকে হত্যা করা হলো তাকে মিলিটেন্ট অ্যাক্টিভিটি বললেন। তারা বললেন বিদ্রোহী কোনো গ্রুপ এই বিষয়টা পুরো করেছে। মিলিটেন্ট কি, আমরা আগের ভিডিওতে আপনাদের বলেছি, কোনো একটা দেশের মধ্যে যদি কেউ সরকারের বিরোধী কোনো আন্দোলন করে বা কোনো পলিটিক্যাল কোনো আন্দোলন বা ধর্মীয় কোনো আন্দোলনে সেই দেশের মানুষ ওই সরকারের বিপক্ষে যদি কোনো রকম পদক্ষেপ নেয় তাহলে সেটাকে বলা হয় বিদ্রোহী গ্রুপের আন্দোলন, মিলিটেন্ট অ্যাক্টিভিটি। কিন্তু এক্ষেত্রে পরিষ্কার বোঝা গেছে পাকিস্তানের মদতপুষ্ট কিছু জঙ্গি এই ধরনের নৃশংস হত্যালীলায় জড়িত। তাহলে মিলিটেন্ট অ্যাক্টিভিটি না বলে এটাকে কেন টেরোরিস্ট অ্যাক্টিভিটি বলা হবে না, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ প্রথম থেকেই ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন কালচারের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিরা এবং কিছু ভারতীয়রাও এর সঙ্গে জুড়ে গিয়ে পুরো বিষয়টাকে লঘু করার চেষ্টা করছেন। তারা এমন কিছু প্রশ্ন করছেন যে আসল যে মোটিভ এই পুরো বিষয়টা থেকে পুরো সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে। তবে সব মিলিয়ে ভারত একদম যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, ভারতীয় সেনারা যেভাবে পাকিস্তানকে চাপে ফেলেছে, ফলে আমার মনে হয় ভারত পাকিস্তানের এই সম্পর্ক অন্তত আগামী 1 মাসের মধ্যে ডিনার টেবিলে গিয়ে শেষ হবে বলে আমার মনে হয় না। আর ভারতের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক স্তরে কালকে যে সিদ্ধান্ত নিল, তারপরে পাকিস্তান সরকারও কিছু একটা লোক দেখারও সিদ্ধান্ত হয়তো নেবে। কিন্তু আমার মনে হয় ভারত যেভাবে পরীক্ষিত প্রতিষ্ঠিত প্রমাণ, গুপ্তচর ভিত্তির প্রমাণ পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে পেয়ে এস্টাবলিশ করে দিয়েছে ভারত, পাকিস্তান কিন্তু সেই ধরনের প্রমাণ দিতে পারবে না। এবং তারা কি করবে, তারা গ্যালারি শো করবে, একটু ডচ ফস দিয়ে একটু দেখানোর চেষ্টা করবে আমি ফুটবলটা ভালো খেলতে পারি। কিন্তু ফুটবল ভালো খেলতে পারা আর গোল করার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে তা হয়তো পাকিস্তান নিজেরাও জানে না। বাংলাদেশের কিছু মিডিয়া, পাকিস্তানের কিছু মিডিয়া পাকিস্তান সরকারের এই রকম ডস দেওয়াকে কেন্দ্র করে উল্লাস প্রবণতা একটা দেখানোর চেষ্টা করে। আসলে গোলের সামনে এসে তারা গোল করার ক্ষমতা তাদের নেই। পাশাপাশি আজকে ভারতের ডিপ্লোম্যাসির জোর কতটা আজকে ভারত ফের একবার প্রমাণ করে দিয়েছে। 23 দিন পর যে বিএসএফ জওয়ান পিকে সাউ, ভারতবর্ষের বীর সন্তান পিকে সাউকে ছাড়িয়ে আনলো ভারত। এবং আজকে পাঞ্জাবের অমৃতসরে যে ওয়াঘা আটারি বর্ডার আছে, সেই ওয়াঘা আটারি বর্ডার দিয়ে 10:30 11টার সময় সেই সেনা সদস্যকে ভারতে ফেরত পাঠাতে বাধ্য হয় পাকিস্তান। কিছুদিন আগে সিজ ফায়ার এগ্রিমেন্টের একটু আবেদন করেছিল, তাদের কোথায় লেগেছিল তারা নিজেরাও জানে, আমি একাধিক ভিডিও বানিয়েছি। এর পরেও সেই বিএসএফ জওয়ানের যদি কোনো খারাপ কিছু হতো তাহলে এর পরিণাম কি হতো পাকিস্তান ভালো করেই বুঝতে পেরেছিল। তারা একাধিক সময় ফ্ল্যাগ মিটিং এড়িয়ে গেছে। যে নিয়ম অনুসারে যে ফ্ল্যাগ মিটিং করতে হবে জেনেভা কনভেনশনের নিয়ম অনুসারে, সেই নিয়মকে তারা পাত্তা দেয়নি এক সময়। কিন্তু আজকে সমস্ত আত্মহংকার, অহংকার, গৌরব সব দর্পচূর্ণ হয়ে গিয়ে তারা সেই বিএসএফ এর জওয়ান, রিস্ট্রায় যে বিএসএফ এর জওয়ান থাকেন তাকে আটারি ওয়াঘা বর্ডার দিয়ে আমাদের দেশে ভারতবর্ষে পাঠিয়ে দিতে বাধ্য হলো পাকিস্তান। অর্থাৎ সকাল সকাল দুটো ধামাকা, একটি ডিপ্লোম্যাটিক জয় এবং অন্যটি সামরিক ডিপ্লোম্যাসির বৃহত্তর নৈতিক জয়, যেখানে আমরা বিএসএফ জওয়ানকে ফেরত পেলাম, ওদের 11টা সেনা এয়ারবেসকে টুকরো টুকরো করে ধ্বংস করে দিলাম, 9টা জঙ্গি ঘাঁটিকে ওদের দেশে মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণ শেষ করে দিলাম। এত সব বিস্ফোরণের পরেও অন্য দেশ আনন্দ উৎসব করছে। কিছু পাকিস্তানের দালালপনা দেশও তো আছে আমাদের আশেপাশে, তাদের উচ্ছ্বাস পাকিস্তান নাকি জয়লাভ করেছে। প্রমাণ নেই, ইন্ডিয়ান সোশ্যাল নেটওয়ার্ক দেখে নিন, সেখানে হয়তো প্রমাণ পাকিস্তান দিয়ে দিয়েছে। যাই হোক, মজা করছি। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা। ধন্যবাদ।